নিজের দলের সতীর্থদের বিরুদ্ধেই মশাল মিছিল টাইপের হচ্ছে এবং নিজেরা নিজেদের যেভাবে কাঁধা ছুড়াছুড়ি করছে, আসলে আপনার তো বাইরের কোনো লোক লাগে না এই ক্ষতি করতে। হ্যাঁ, এটা নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করছে। এটা ভোটার আইডি চেক করা হয় আইডির এগেনস্টে, ওই জায়গাটা সিসিটিভির আন্ডারে থাকাটা খুব ইম্পর্টেন্ট। বিএনপির মতো একটা বড় দলের প্রার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে ক্যাম্পেইন অবস্থায়, সেখানে আমার নিরাপত্তাটা কোথায়? যে আপনি পাওয়ারে না যান, আপনি তো পলিসি চেঞ্জ করতে পারবেন না। এই শোডাউন কালচার থেকে আমরা বের হয়ে আসতে চাই এবং আমরা চাই যে ভোটার প্রার্থীরা আবার তাদের ভোটারদের কাছে যাক। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয় নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা 10 আসনের মনোনীত প্রার্থী, একই সাথে আন্তর্জাতিক উইংয়ের প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। শুরুতেই জানতে চাই, বর্তমান আসলে রাজনৈতিক যেই অবস্থা চলছে এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? রাজনৈতিক অবস্থাটা কোন দিকে আমরা যাচ্ছি? আমরা সবসময় বলেছি যে রাজনৈতিক সহাবস্থান এবং সম্মানজনক রাজনীতি বিটুইন ওপোনেন্টস খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের প্রচেষ্টা সবসময় থাকে, আমাদের উনি প্রতিদ্বন্দ্বী হতে পারেন, আমাদের হয়তো ওপোনেন্ট হতে পারেন, কিন্তু উনি আমাদের শত্রু না। এইভাবে আমরা এই জন্য আমরা কোনো দল গোষ্ঠী অথবা কাউকে নিয়ে ওভাবে কথা বলি না। বাট প্রত্যেকটা দল অথবা দলের কার্যক্রমে যদি কোনো কার্যক্রম থাকে যেটা হলো আপনার এখন আমাদের নতুন যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখি, সেই নতুন বাংলাদেশের স্বপ্নের বিরোধী, অথবা আপনার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে চাওয়া পাওয়ার বিরোধী কোনো কাজ থাকে, সেটার ব্যাপারে তো আমাদের অবশ্যই আলাপ করতে হবে এবং সেটা আমরা যতটা সম্ভব একটা রাজনৈতিক ম্যানার ফলো করেই ক্রিটিসিজমটা করি। হ্যাঁ, এখন আমরা বলতে পারি যে প্রধান দুটি দল হয়তো এই ক্রিটিসিজমটার ম্যানার কি ফলো করছে কি না। এখানে একটা মজার ব্যাপার হলো, আপনি প্রধান দুটি দলকে একজনের বিরুদ্ধে থেকে বড় কথা, দলের ভিতরেই যেভাবে নিজেরা সতীর্থদের ক্রিটিসিজম করছে, যেভাবে নিজের সতীর্থদেরকে মুরতাদ ঘোষণা দিয়ে মশাল মিছিল বের হয়, সেইখানে আপনি আরেক দলের প্রতি তাদের সম্মান কতটুকুই বা আশা করতে পারেন? তো এই জায়গা থেকে যদি আমরা এই সংস্কৃতিটাকে চেঞ্জ না করি, আমরা যে বারবার নতুন বন্দোবস্তের কথা বলি না, এই নতুন বন্দোবস্ত কখনোই আসবে না। নতুন বন্দোবস্তটা থ্রু অ্যাকশন, শুধু মুখে বললে হবে না, আমাদের কাজে দেখাতে হবে। সো এই কাজটাই হলো এই যে আমরা ভেবেছিলাম হয়তো বিএনপি যে একটা, যেটা সত্যি কথা, বিএনপির যে 237টা মনোনয়ন যেদিন ঘোষণা করলো, সেদিনই কিন্তু দেশে একটা নির্বাচনমুখী হাওয়া বওয়া শুরু করলো, মানুষ নির্বাচনমুখী হয়ে গেলেন। এটা বিএনপির, এটা একটা তাদের পাওয়ার। কিন্তু আমরা মনে করেছিলাম যে প্রায় 1-1.5 সপ্তাহ তো খুব ভালো গেল ওনারা মনোনয়ন ঘোষণার পরে। আমরা ভেবেছিলাম হয়তো বিএনপিটা কন্টেইন করতে পেরেছেন উইদিন পার্টি। বাট এখন যে অবস্থাটা দেখছি, আমার মনে হচ্ছে যে ওনারা যে মনোনয়ন দিয়েছেন এবং সেখানে যে যারা মনোনয়ন ইচ্ছুক ছিলেন, অন্য অন্য কন্টেন্ডার সতীর্থ যারা বলবো একই দলের, এই যেটা আমরা প্রথম মনে করছিলাম সেইটা আসলে অবস্থান না। এখানে আমরা প্রচুর সিটে দেখছি যে নিজের দলের সতীর্থদের বিরুদ্ধেই মশাল মিছিল টাইপের হচ্ছে এবং নিজেরা নিজেদের যেভাবে কাঁধা ছুড়াছুড়ি করছে, আসলে আপনার তো বাইরের কোনো লোক লাগে না এই ক্ষতি করতে। হ্যাঁ, এটা নিজেদের ক্ষতি ওনারা নিজেরাই করছে। এটা যত দ্রুত ওনারা বুঝবেন তত ভালো। বাট এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম যে আমাদের মনে হয় যে বিএনপি যখন একটা নমিনেশন দেওয়া শুরু করবে, এটা আমরা যেটা বারবার আশঙ্কা করতাম যে একটা ভায়োলেন্সের পরিবেশ শুরু হবে এবং এটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমরা জানি যে একজন প্রার্থী, চট্টগ্রামের একজন প্রার্থী অলরেডি গুলিবিদ্ধ অবস্থায় এখনও কিন্তু স্কোয়ারে চিকিৎসা নিচ্ছেন। আমি কালকে নিজে স্কোয়ারে গিয়েছিলাম, একটা
একজন ডক্টর দেখাতে, তখনও আমি দেখেছি যে উনি আছেন ওখানে, ওনার লোকজন নিচে বসে আছে, কথা হলো তাদের সাথে। তো তখন এখনও উনি চিকিৎসারত, তার ওখানে একজন মারা গিয়েছেন তার সাথে যে ছিল, এবং অ্যাপারেন্টলি উনি যে মারা গিয়েছেন তাকে নিয়েও খুব কাদা ছোড়াছুড়ি হয়েছে। তাকে কিন্তু আর কেউ ওন করছে না। মারা গিয়েছেন একজন প্রার্থীর ক্যাম্পেইনের মধ্যে ভিতরে, কিন্তু এখন যে প্রার্থী তার দলও তাকে ওন করছে না, আবার যাদেরকে উনি তার দল যাদের ব্যাপারে বলছে অন্য একটা দলের ব্যাপারে তারাও ওন করছে না। তাহলে এই যে ভয়ানক একটা দোষারোপ এবং ভায়োলেন্সের সংস্কৃতি, আমরা এটা থেকে কবে বের হব? আমরা যেটা শুনলাম যে ধরেন আপনার বিরোধী বা প্রধান রাজনৈতিক দল যেটা আমরা বলি বিএনপি, এখন আপনারা তো এবারেই আপনাদের নির্বাচনের প্রথম যাওয়া বা আপনারা প্রথম যাচ্ছেন, আপনাদের ভিতরে কি এই ধরনের কোনো রকম আছে কিনা যে যারা আপনারা তো এখন পর্যন্ত পুরো আসনে ঘোষণা দেন নাই কোথায় নির্বাচন করবেন, কীভাবে করবেন, আপনাদের ভিতরে কি এই ধরনের কোনো ধরনের শঙ্কা আছে কিনা আপনাদের দলে? আমরা 108টা আসনের মানে নমিনেশন ঘোষণা করেছি। এটা আমরা ফেজ বাই ফেজ করব বলেছি, এবং আমাদের এখনও সামনের যে আমাদের আছে যে আরও 50টা আসনের ঘোষণার জন্য, যেটা ফাইনালাইজড হচ্ছে আর কি। এখনও পর্যন্ত আমাদের এরকম কিছু এখনও হয়নি, অথবা মানে কোনো স্কেলে আমরা এরকম দেখিনি। কিন্তু এটা আসলে যে আমি একদম খুব বুকে হাত দিয়ে বলবো আমাদের হবে না, এটা তো আমি বলতে পারি না, কারণ রাজনীতির মাঠে কিন্তু অনেক কিছু আনপ্রেডিক্টেবল। বাট আমরা চেষ্টা করছি যে আমরা এভাবে নমিনেশনটা দিতে, যদি একটা আসনে একাধিক মানে মনোনয়ন প্রার্থী থাকে, তাদের সবার সাথে একসাথে বসে আলাপ করার চেষ্টা করেছি যে আপনি কাকে মনে করেন বেস্ট এখান থেকে উইন করে, বিকজ এটা তো রিয়েলিটি, আমাদের তো উইন করে আসার মতো পরিস্থিতি থাকতে হবে। আমরা তো হলো এটা আমাদের ফার্স্ট ইলেকশন, সো আমাদের কিন্তু এরকম উইন করে আসা 900 প্রার্থী অ্যাভেলেবেল নাই 300 আসনের জন্য, এটা হলো রিয়েলিটি। তো ওই রিয়েলিটি থেকে আমরা ওনাদেরকে নিয়ে বসেছি, ওনারা নিজেরাই কিন্তু একটা ওপিনিয়ন দিয়েছেন, এবং সবসময় হয়তো হ্যাঁ একদম সবাই মিলে খুব মিলে ঝুলে গিয়েছে, একেবারে একরকম না, হয়তো আমাদেরকে এই জায়গাটাকে অ্যাসিস্ট করতে হয়েছে, বাট আমরা ওই অ্যাসিস্ট করে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে পেরেছি আমার মনে হয়। আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে নির্বাচনী ক্যাম্পেইনগুলোতে নিজেদের মধ্যেই এখন এক ধরনের মারামারি কাটাকাটি হচ্ছে। আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিউজও দেখলাম যে ধরেন আন্ডারওয়ার্ল্ডের লোকজন আবার সক্রিয় হচ্ছে। এই পরিস্থিতি যদি থাকে তাহলে কি নির্বাচন আসলে এই সুষ্ঠু হবে বলে কি আপনি মনে করেন? না, আমি এটা আসলে মনে করছি না। এটা এই ব্যাপারটা আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের নির্বাচন কমিশনের আমি সেই সক্ষমতাটা দেখছি না, যেটা ফ্রি ফেয়ার অ্যান্ড ভায়োলেন্স ফ্রি ইলেকশন, যেটা লেভেল প্লেইং ফিল্ডটা করে দিবে। বিশেষ করে আমাদের মতো ছোটই বলা যায় ছোট দল অথবা মধ্যম দল যারা আছে, যাদের মাসেল এবং মানি পাওয়ারটা নেই সেভাবে, তো ওই আমাদের মতো দলের প্রার্থী যারা, আমরা তো অবশ্যই আমরা আতঙ্কিত। আমাদের কিন্তু এই যে বিএনপির মতো একটা বড় দলের প্রার্থী যেখানে গুলিবিদ্ধ হয়েছে ক্যাম্পেইন অবস্থায়, সেখানে আমার নিরাপত্তাটা কোথায়? এই জায়গাটা তো আমাদেরকে এখন যে গভর্নমেন্ট আছে, বারবার আমরা বলেছি, ওনারা কিন্তু এই জায়গাটাতে একটা বড় ফেইলিয়ার দেখাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি যদি ভালো করতে না পারেন, আপনি একটা ইলেকশন হবে কিন্তু সুষ্ঠু এবং সুন্দর এবং উৎসব মুখর এবং লেভেল প্লেইং ফিল্ড ইলেকশন হবে কিনা সেটা তো বলতে পারছি না। এটার জন্য তা বরাবরই দেখলাম যারা নির্বাচন বিশেষজ্ঞ বিশ্লেষক বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও বলছিল যে কেন্দ্রের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে ওই সিসি ক্যামেরা, বডি ক্যাম্প, এই জাতীয় বিষয়গুলো ফিট করার জন্য বা রাখার সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশন সাম্প্রতিক সময় দেখলাম সেখান থেকে সরে এসছে। এমন পরিস্থিতিতে আসলে আপনাদের অবস্থানটা কি? আপনারা কি সেগুলো নিয়ে আবার নির্বাচন কমিশনের সাথে কথাবার্তা বলার কোনো আছে কিনা? অবশ্যই আমরা বলবো যে বিকজ যেটা একটা প্ল্যান হয়েছে, সবাই অ্যাগ্রি করেছে, ওইখান থেকে সরে আসাটা কোন যুক্তিতে হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। এবং আমার মনে হয় এই মানে একটা যে স্বচ্ছতার জন্য, ক্রেডিবিলিটির জন্য যেটা প্ল্যান করা হয়েছিল, বিকজ নির্বাচন একটা এক্সপেন্সিভ প্রসিডিয়ার, এটা আপনি যে দেশেই করেন, যেখানেই করেন, যে অবস্থাতেই করেন, তো ওইখানে আপনার কিছু বিষয়টা নিরাপত্তার জন্য এই এক্সপেন্সটা ক্যারি করতেই হবে। সুতরাং এই যে বডি ক্যাম যেটা অথবা যেটা সিসি ক্যামেরা,
টু সাম এক্সটেন্ট আপনি হয়তো মানে আপনার ওই যে পোলিং বুথটা হয়তো সিসি ক্যামেরার আওতার বাইরে থাকবে, বাট যেখানে আপনার এই যে ইয়াটা দেওয়া হচ্ছে, ব্যালটটা দেওয়া হচ্ছে, যেখানে হলো আপনার যেটাকে বলে যে ভোটার আইডি চেক করা হয় এনআইডির এগেনস্টে, ওই জায়গাটা সিসিটিভির আন্ডারে থাকাটা খুব ইম্পর্টেন্ট, শুধু স্বচ্ছতার জন্যই, কারণ এই ক্রেডিবিলিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গায় কেন এরকম হটকার ডিসিশন নেওয়া হয়েছে আসলে আমি ঠিক জানি না, এবং এটার মানে ওনাদের রিজনিংটা কি আমি ঠিক জানি না, বাট আমার মনে হয় ওনারা রিথিঙ্ক করলে এটা ভালো হবে। দীর্ঘদিন যেই আপনারা নতুন বন্দোবস্ত যেই রাজনৈতিক দলগুলো বলছিল, এটারই জুলাই সনদ তারপরে গণভোট এই ইত্যাদি সবগুলো বিষয় নিয়ে যে সময় ঘুরপাক খেলো, এখন একই দিনে তারা গণভোট এবং নির্বাচন একই সাথে করছে। এটা কি আসলে এই নির্বাচন কমিশন যেই অবস্থায় আছে তাদের পক্ষে কি সামাল দেওয়া সম্ভব হবে? সরকার তো অলরেডি গ্যাজেটও করে দিয়েছে। যেটা হলো আমরাই কিন্তু মানে বলেছিলাম যে গণভোটটা যেটা, এটা যদি সেপারেট টাইমে আমরা করতে যাই, মানে এই নির্বাচন কমিশন যদি করতে চায়, আমরা আসলে ফিজিবিলি দেখছি না যে এটা তাদের সক্ষমতা আছে 2 দিনে করার মতো। সুতরাং আমরা বলেছি যে যেহেতু তাদের এই সক্ষমতাটা নাই, তাহলে গণভোট এবং আপনাকে করতে কী হবে, সক্ষমতা না থাকলে কি করতে হবে, যে কোনো একটা চুজ করতে হবে। সেটা না করে বরং দুটোটা একসাথে করে ফেলাই ভালো। হ্যাঁ, এটার অনেকগুলো ডাউনসাইড আছে। গণভোটার ধরেন আপনি কোনো কারণে একটা নির্বাচনের ভোট কেন্দ্রে আপনি স্থগিত করলেন, তো এটা তো গণভোটও স্থগিত হয়ে গেল। তো এটা একটা তো অবশ্যই এটা একটা ফিয়ার আছে, বাট নাথিং কামস উইদাউট রিস্ক। এটা তো দুইটার তো ডাউনফল আছে, আলাদা দিনে করলেও তো ডাউনফল আছে। আপনার টার্ন আউট হবে কি না, গণভোটের যেটা নিয়ে আমাদের সবচেয়ে বড় শঙ্কা, যে আপনি আলাদা দিনে গণভোট করলেন কিন্তু আপনার এনাফ মানুষ আসলো না ভোট দিতে, তখন এই গণভোটের ফল কী হবে? তো এই জন্য এই যে টার্ন আউটটা, ভোটার টার্ন আউটটা যেন মানুষের অধিক সংখ্যক মানুষ আসেন এবং এই গণভোটে তাদের মানুষের উইলের প্রতিফলন হয়, সেটা করার জন্যই একই দিনে গণভোটটা দেওয়া হচ্ছে। এখন যেটা হবে, নির্বাচন কমিশনের অবশ্যই একটা দায়িত্ব আছে যে এটা এনাফ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, কারণ শুধু এটা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলোর দায়িত্ব না, নির্বাচন কমিশনেরও দায়িত্ব যে গণভোটে কিভাবে মানুষের ভোট দিতে পারে এই ব্যাপারটা ক্লিয়ার করা আর কি। এবং যেখানে একটা দেশে আপনি ওই যে ভোট 2টা ব্যালট আর কি করেনও না, আমরা করি কিন্তু জাস্ট একটু টিভি এবং মিডিয়াতে যদি এই ব্যাপারে একটু সোশ্যাল মিডিয়াতে যদি আমার মনে হয় প্রচারণা করা হয়, তাহলে এই গণভোটটা এত ডিফিকাল্ট ব্যাপার হবে না, এটা করা সম্ভব। জাস্ট এটা হলো আমার মনে হয় ইচ্ছাটা থাকতে হবে নির্বাচন কমিশন এবং সরকারের দুজনের যদি একটা গুড কমিউনিকেশন থাকে, এবং সেই কমিউনিকেশনটা আপনার এই প্রিন্ট এবং সোশ্যাল এবং মানে টিভি মিডিয়ার মাধ্যমে যদি ভালো করে প্রচার করতে পারে, আমার মনে হয় এটা বড় কোনো সমস্যা হবে না। বিএনপি জামাতের বাইরে একটা তৃতীয় শক্তির আলাপ হচ্ছে দীর্ঘদিন যাবৎ। আসলে এই তৃতীয় শক্তিটা কি, কারা এটার নেতৃত্বে আসতে চায়? এটা তৃতীয় শক্তিটা কি আসলে হয়েছে কি, আমরা তো বহু বছর মানে একটা বাইনারির মধ্যে ছিলাম, আওয়ামী লীগ বিএনপি, এর বাইরে মনে হয় যে কিছু নেই, কারণ জামাত তো বহু বছর বিএনপির জোটসঙ্গী ছিল। সুতরাং এইটাই বাইনারি ছিল। এখন ধরেন বিএনপি জামাত, এটা ধরেন এখনকার প্রেজেন্ট বাইনারি যদি হয়, এইটা যদি অনেকের মধ্যেই হয়তো থাকতে পারে যে ওরা কাউকেই পছন্দ করছে না, তাদেরকে একটা থার্ড মানে চুজেবল অপশন, মানে ধরেন আপনি খালি অপশন দিলে তো হবে না, এখন তার পছন্দ হওয়ার মতো অপশন যেন দিতে পারে। মানুষের আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা মনে করছি এই দুটি দল করতে পারছে না। যেটার জন্য জুলাই আন্দোলনটা যেই গণ অভ্যুত্থানটা হয়েছিল, রাস্তায় যে রক্ত দিয়েছে মানুষ, সেই অভ্যুত্থানের স্পিরিটটাকে রিফ্লেক্ট করছে না বিএনপি অথবা জামাত। তো এখন যেটা হলো, আমরা ছোটোভাবে আলাদাভাবে হয়তো আমরাও ভালো মতো ওইটাকে রিফ্লেক্ট করতে পারছি না, কারণ আমরা তো আসলে ভ্যাকুমটা ফিল করতে পারছি না, এটাই হলো রিয়েলিটি। তো আমাদের মনে হয়েছে যে আমরা যারা জুলাইয়ের পক্ষের শক্তি, বিএনপি জামাত বাদে, তারা যদি একটা জায়গায় দাঁড়াতে পারি, হয়তো আমরা আমাদের জনগণকে সেই থার্ড চুজেবল অপশনটা দিতে পারবো, এবং জনগণ এটা হয়তো একটা ওয়েভলেংথ ক্রিয়েট করতে পারে। তো সেটার চিন্তা থেকে আমাদের এই অনেক দিন ধরে, আপনারা জানেন আমরা বহুদিন ধরে এইটা
জোটের ব্যাপারে আলাপ আলোচনা করছি এবং এটা একটা মোটামুটি একটা শেপে চলে এসেছে এখন, এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে আশা করি আল্লাহ যদি আমাদেরকে সক্ষমতা দেন আমরা একটা ভালো চুজেবল অপশনের জোটের একটা ঘোষণা দিতে পারবো। একটু আসি আপনার পেশা নিয়ে, বিশেষ করে যে আইন অঙ্গনে আসলে আমরা যেটা দেখছি এবারের নির্বাচনে, বিশেষ করে এবি পার্টিরও বিশাল একটা অংশ আছে যে যারা অ্যাডভোকেট, এবং জামাত এবং বিএনপি তো যারা অলরেডি দল ঘোষণা করছে, মনোনয়ন যাদেরকে দিয়েছে তাদের বিশাল একটা অংশ। সবাই যদি আসলে সব আইনজীবীরা যদি রাজনীতিমুখী হয়, তো কোর্টের অবস্থা কি হবে? এটার পেছনের কারণ, আইন পেশাটা একটা স্বাধীন পেশা। এই স্বাধীন পেশার একটা সুবিধা হলো কি, আপনি তো কোথাও বাইন্ডিং কোনো কিছু না, তো এখান থেকে রাজনীতি করাটা সবচেয়ে সুবিধাজনক। তা আমার মনে হয় ওই জায়গা থেকে হয়তো প্রচুর আইনজীবী আছেন যারা রাজনীতি করতে বা যারা রাজনীতি করতে চান আইনের দিকে ঝুঁকে যান, মানে ভাইস ভার্সা দুটোই আছে। তো ওইখান থেকে অনেক আইনজীবীকে আমরা দেখছি যে হ্যাঁ এবার ইলেকশন রিলেটেড কাজে ব্যস্ত অথবা ইলেকশন করছেন নিজেরাই। তো এটা একটা খারাপ দিক না। আমরা যদি টনি ব্লেয়ারকে দেখি, শারি ব্লেয়ারকে দেখি ইউকের, তারপরে ইউএসএ যদি আমরা জর্জ ক্লিন্টনকে দেখি এবং তার ওয়াইফকে দেখি হিলারি ক্লিন্টনকে দেখি, সবাই কিন্তু আইনজীবী। অ্যান্ড আইনজীবীদের রাজনীতিবিদ হওয়ার প্রবণতা বেশি, বিকজ আমরা যখন কাজ করতে যাই আমরা কিন্তু আসলে এই লুপহোলগুলো ফিল করি, এবং আমরা ফিল করি যে পলিসি লেভেলে চেঞ্জ না হলে এই লুপহোল এভরিডে যে মানে আইনের যে লুপহোলগুলো আছে যেটা দিয়ে আসলে আমরা কাজ করতে যে ঠেকি, এটা পলিসি লেভেলে চেঞ্জ না করলে এটা প্রতিদিনই ঠেকবো। তখন আমাদের মধ্যে একটা প্রবণতা দাঁড়িয়ে যায়, আমরা যে পলিসিটা চেঞ্জ করার জন্য আমরা দেখা যায় পলিটিক্যালি ইনভলভড হয়ে যাই। তো ওইখান থেকে তো একটা মানুষ পলিটিক্যালি ইনভলভড হলে অবশ্যই পলিটিক্স ইজ অ্যাবাউট, আপনাকে যদি আপনার পাওয়ারে না যান আপনি তো পলিসি চেঞ্জ করতে পারবেন না। সো ওই পাওয়ারে যাওয়ার জন্য তো আপনাকে আবার এই যে ইলেকশনে ইনভলভড হয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে বাট আমি মনে করি না আপনি মানে আপনার কাছে মনে হচ্ছে অনেক হয়তো ইনভলভ হয়ে গেছে, বাট আপনি যদি এখনও সুপ্রিম কোর্টে যান, তারপর আমাদের লোয়ার কোর্টে যান, আমরা যতজন ইনভলভ হয়ে গেছি তার থেকে কয়েক গুণ বেশি আইনজীবী পাবেন যারা নিউট্রাল। সো এইটা আসলে মানে খুব শঙ্কার কিছু নাই। বাট একটা জিনিস হলো, আমরা এই কোভিডের মাঝখানে আমাদের অনেক সিনিয়র আইনজীবীদেরকে হারিয়েছি, যাদের একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, যেটা আসলে এটা মানে ফুলফিল হওয়ার মতো নয়। তা এখন সেখান থেকে অনেকেই যদি আবার একদম অনেক সিনিয়র আইনজীবী আবার যদি ইয়াতে ব্যস্ত হয়ে যান, সম্পূর্ণ পলিটিক্সে ব্যস্ত হয়ে যান, ওখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, সেটা ঠিক বলেছেন। এবং আমি আশা করব যে ইলেকশনটা পার হওয়ার পরে আমরা আমাদের যে যার মতবাদ অথবা মতাদর্শই থাকুক, আমরা আবার যখন কোর্টে ফিরে যাব আমরা আমাদের নিউট্রাল স্ট্যান্সটা নিতে পারবো, যেটা আমাদের শপথ। একটু আসি এবার আপনার নির্বাচনী আসন নিয়ে। আপনার নির্বাচনের প্রস্তুতি আপনি তো আপনার মতো করে চালাচ্ছেন। আমরা যেটা আসলে শুরু থেকেই শুনে আসছিলাম যে কোনো উপদেষ্টা সরাসরি তার নির্বাচনে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এখন যেটা দেখলাম ঢাকা 10 আসনে আমাদের ছাত্র উপদেষ্টা ভোট ট্রান্সফার করেছেন, শোনা যায় উনি নির্বাচন করবেন। আপনি বিষয়টাকে কীভাবে নিচ্ছেন? যেহেতু উনি ওনার অফিসিয়াল ক্যান্ডিডেটসি ঘোষণা করেননি, সে তো আসলে এটাতে আমি মনে করছি যে এটা নিয়ে মানে এখন কমেন্ট করা উচিত না, বিকজ আমি আসলে জানি না উনি কী করতে চাচ্ছে। হয়তো ঢাকা 10-এ উনি ভোটটা ট্রান্সফার করেছে আমাকেই দেওয়ার জন্য, এটা তো আমরা জানি না, দিতেও পারে, তাই না? তো এখন তবে উনি যদি করতে চান ওয়েলকাম। হাউএভার I must say he must come with clean hands, because যত যাই বলেন আপনি পাওয়ারে থেকে সরাসরি নেমে একটা ইলেকশনে মানে অংশগ্রহণ করাটার থেকে আপনি যদি কিছুদিন আগে একটু পদত্যাগ করে কিছুদিন গ্রাউন্ডওয়ার্ক করে ইলেকশন করতেন, আমার মনে হয় জিনিসটা একটু দেখতে সুন্দর হতো। এবং আমি অ্যাজ আ কলিগ আরেকটু আমার কাছে ভালো ফিল হতো যে আমার একজন কলিগ আছেন আমাদের সাথে একসাথেই মাঠে আছেন, আমরা মাঠে একসাথেই চলছি, এবং আমি তো চাই আমার সাথে যারাই আছেন নির্বাচনী মাঠে আমি সবাইকে ওয়েলকাম করতে চাই। এবং আমার গতকালও আমি একজন ঢাকা 10-এ ক্যান্ডিডেটসি ঘোষণা করলো, আমি ফেসবুকে দেখলাম, এবং আমি বলেছি ওয়েলকাম টু দ্য গ্রাউন্ড ভাই, বিকজ আমরা চাই আরও ভালো ক্যান্ডিডেটরা আসুক।
কারণ আরও ভালো ক্যান্ডিডেট আসলে কী হবে, আমি আরও ভালো করতে চাবো, আমি নিজেকে আরও বেটার করব। সো এটা হলো ব্যাটল অফ দ্য গুডস হবে, ব্যাটল অফ দ্য ব্যাডের বদলে। মানে খারাপদের মধ্যে যুদ্ধের থেকে ভালোদের মধ্যে যুদ্ধটা ভালো না? তো তাহলে একটা এই যেটা বললাম না, মানে আমরা জনগণকে মোর চুজেবল অপশনস দিব। তো ওই জায়গাটা যদি যে কেউ আসলে অবশ্যই আমার মনে হয় যারা অংশগ্রহণ করতে চান, এটা তাদের নাগরিক অধিকার, এটা অংশগ্রহণ করা উচিত। কিন্তু অংশগ্রহণটা যেন মানে সোশ্যালি অ্যান্ড এথিক্যালি সুন্দর দেখায়, এটাই হলো আসলে একটা আহ্বান। আপনার আসনে আমি এখন পর্যন্ত যেটা জানি, ঢাকা 10-এ বিএনপি এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি। জামাত ইসলামের যে প্রার্থী আছে উনিও অ্যাডভোকেট। জি। তো এই যে আপনারা দুইজনে তো এখন মাঠ চষে বেড়াচ্ছেন, আমরা দুজন না, শুধু আমাদের ওখানে দেয়ালঘড়ির বাড়ি আপনার প্রার্থী আছেন, তারপরে আমি আছি, উনি আছে। তো এইটা তো হলো বললাম না আপনার, এই নির্বাচনী মাঠটা হলো মানে একদিনে বদলায় যেতে পারে। কিন্তু তো এইটা আমাদের কাজ হবে, আমি যেটা বলেছি, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর মানে পলিটিক্যাল পিপল, মানে সবার জন্য। বিকজ আমি প্রত্যেকের দ্বারে দ্বারে যাব। আই উইল মেক শিওর যে আমি যদি যাই আমার আসনে আমার ভোটারদের কাছে এবং তাদের কথা শুনতে যাই, আমার মনে হয় আমার অন্যান্য যারা ওপোনেন্ট আছে তারাও বাধ্য হবেন যেতে। এবং এই সংস্কৃতিটা আমরা চালু করতে চাই, যে আবার যেটা আগে ছিল, যে ভোটারের কাছে যাওয়া এবং তাদের কথাটা শোনা, এই শোডাউন কালচার থেকে আমরা বের হয়ে আসতে চাই। এবং আমরা চাই যে মানে প্রার্থীরা আবার তাদের ভোটারদের কাছে যাক এবং ভোটারদের ফিডব্যাক নিয়েই ওনাদের যে ইশতেহার বলেন অথবা আপনার বলেন ক্যাম্পেইন মডিউল বলেন, এটা যেন ভোটারদের ফিডব্যাকের উপরে সাজান। তো আমি অ্যাটলিস্ট এটা করার চেষ্টা করছি। তা আমি চাই মানে আমার আসন থেকেই হয়তো শুরু হোক। আমি জানি অনেক প্রার্থীরাই কিন্তু চষে বেড়াচ্ছে, কিন্তু ঢাকা শহরে আমরা একটু কম দেখছি। বিশেষ করে ঢাকা শহরে আমরা কম দেখছি যে প্রার্থীরা একদম ভোটারের মানে হাদিভাই করছেন, ভোটারের গণসংযোগ যেটাকে বলে। তো আমিও চেষ্টা করছি, মানে আমরাও কিন্তু ওই ভোটারের গণসংযোগটাই করছি। আমরা এটা নাম দিয়েছি জনতার সাথে মোলাকাত। তা আমরা চাই এই জনতার আস্থা নিয়ে যেই আসুক, জনতা আস্থা নিয়ে আসুক, এবং যেই আসুক সে একটা ফ্রি ফেয়ার এবং ভায়োলেন্স ফ্রি ইলেকশন করার জন্য সবাইকে সহায়তা করুক। সাম্প্রতিক সময় আমরা দেখেছি কয়েকটি বন্দর বিদেশিদের পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছে সরকার। শোনা যাচ্ছে আরও হতে পারে। আবার আন্দোলনও চিটাগং কেন্দ্রিক এক ধরনের আন্দোলনও মানে জোরদার হচ্ছে। এই সব মিলে আপনার বিদেশিদের হাতে যে বন্দরগুলো দিয়ে দিচ্ছে, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? এটাকে আসলে আমরা এই বিপরীত থেকে যারা চলে গেছে, বিশেষ করে আওয়ামী লীগ, তারা বলছে যে এর মাধ্যমে বিদেশিদের হাতে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। আপনাকে সেটা মনে করেন? প্রথমত আওয়ামী লীগ যদি কিছু বলে, আমার মনে হয় ওরা যেটা বলে ওটার উল্টাটাই ঠিক হওয়ার কথা আর কি, এখন এই মুহূর্তে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আর দ্বিতীয়ত হলো, আমরা অনেক সময় শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করি, এই জায়গাটা ঠিক না। আপনি আমার দেশের জন্য কোন কাজটা আমার দেশের উন্নয়ন হবে, করলে ভালো হবে, এবং কোনটা আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে না, এই দুটো জায়গা কনসিডার করার পরে আমার মনে হয় কিছু কিছু বিষয় সবারই একমত হওয়া উচিত। এই দুটো বিষয় যদি ঠিক থাকে, মানে ওয়েলবিং অফ দ্য কান্ট্রি অ্যান্ড সভারেনিটি যদি ভালো থাকে, তো সবাই মিলে একটা জিনিস সাপোর্ট করতে সমস্যা কী? যেমন যে বলছে যে বিদেশিদের, আপনি ডিপি ওয়ার্ল্ড যাদেরকে আমি যদি ধরি, দেয়া হচ্ছে একটা, ওনারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পোর্ট হ্যান্ডলার্স, খুব ভালো, মানে একদম রেটিং হলো নাম্বার 1-এ আছে। সো আপনি একজন নাম্বার 1 রেটেড কোম্পানিকে হ্যান্ডলিং করতে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ যেটা সত্যি কথা, আমাদের ইনএফিসিয়েন্সি তো আছেই। এখন যারা আলাপ তুলেন যে আমরা দেশেই এটা করতে পারতাম, 54 বছরে তো করতে পারি নাই। সুতরাং এটা যদি আমরা অ্যাসিস্ট্যান্স নেই, এটা যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি থ্রু ওদের ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে নেই, এটা তো দেশ বিক্রি করে দেওয়া না। এটা পোর্টকে যদি আমরা এফিশিয়েন্ট করি, পোর্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসবে
এবং এই পোর্টের কারণে কিন্তু আমাদের অনেক ফরেন ইনভেস্টমেন্ট বন্ধও হয়ে যায়, বিকজ এই জায়গাটা ঠিক না থাকলে কিন্তু মানে ফরেন ইনভেস্টমেন্ট করতে যারা আসেন তারা হলো চিন্তা করেন যে আমি এখানে কেন করব, যেখানে আমার এই লজিস্টিক্সগুলো খুব ভালো আছে সেই দেশে করি তাহলে, কারণ টাকা তো টাকাই, যেখানে আপনি ইনভেস্ট করবেন ওটা তো রিটার্ন আসতে হবে, তাই না? তো তারা কেন, তারা তো আর বাংলাদেশি না যে তারা দেশপ্রেমের জন্য বাংলাদেশে করবে। সুতরাং আপনাকে এইরকম অপটিমাম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যেন তারা আসেন। তো অপটিমাম এনভায়রনমেন্টের মধ্যে পড়ে হলো পোর্ট একটা লজিস্টিক্সের পার্ট, তারপর কাস্টমস আছে। শুধু পোর্ট ঠিক করলে হবে না, কাস্টমসটাকে আমাদেরকে একদম রিহলিং করতে হবে। আপনি পোর্টে আপনার টার্ন অ্যারাউন্ড টাইম 3 days আছে, আপনি 1.5 days-এ নামায় আনলেন, কিন্তু কাস্টমসে 20 দিন আটকায় রাখলো, তাহলে আমার লাভ কি 1.5 days-এ? তো ওই জায়গাটা তো আপনি কাস্টমস যদি ডিজিটালাইজেশন একই সময় করে ফেলতে পারি আমরা, আমার মনে হয় আমরা একটা বড় চেঞ্জ দেখব। এবং একটা আমরা অলরেডি বাংলাদেশ কিন্তু একটা বড় এক্সপোর্টার অফ মানে ওয়ার্ল্ড ওয়াইড গার্মেন্টস সেক্টরে। তারপরে আবার আমরা অনেক কিছু ইম্পোর্টও করি এবং কাঁচামাল টাল অনেক জায়গা থেকে। তো ওই দুইটা জায়গায় যদি খুব স্মুথ হয়ে যায়, আমার মনে হয় আমাদের ইকোনমি আরও ভালো রান করবে। তো যেটাতে আমি ভালো থাকবো, আমার ইকোনমি ভালো রান করবো, ইকোনমি ভালো রান করলে দেশে টাকা ঘুরবে, টাকা ঘুরলে আমার সবচেয়ে গরিব মানুষের পাতেও কিছু যাবে। তো সেটাতে না করা তো কিছু নাই, কিন্তু যেটা করতে হবে যে এই কোন টার্মস অ্যান্ড কন্ডিশনসে দিচ্ছে এই জায়গাটা নিয়ে আলাপ করতে হবে। যে ওদেরকে বিদেশি দিলে যে সব খারাপ হয়ে যাবে এটা না, আমাদেরকে সঠিক প্রশ্নটা জিজ্ঞেস করতে হবে যে আমরা কোন টার্মস অ্যান্ড কন্ডিশনসে দিচ্ছি। আমাদের যতটুকু আমি জানি চিটাগং পোর্টে এত অব্যবস্থাপনার মধ্যেও আমাদের বছরে 2400 কোটি টাকা লাভ মানে মুনাফা হয় আর কি। তো ওই এখন কি ডিপি ওয়ার্ল্ডকে দিলে কি 2400 কোটি টাকার উপরে হবে কি না, সেই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে। এবং যদি 2400 কোটি টাকার উপরে হয় এবং 10 বছরে যদি এটি এক্সপোনেনশিয়ালি বাড়ে, এবং এই টেকনোলজিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি ডিপি ওয়ার্ল্ডকে 10 বছর ধরুন, 10 বছর 20 বছর, আমি জানি না টার্মস অ্যান্ড কন্ডিশনস কি, যতদিনের জন্য দিচ্ছে গভর্নমেন্ট, ততদিন যদি নেয়ার পরে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সটা আমরা অ্যাকোয়ার করতে পারি এবং আমরা শিখতে পারি এবং তারপরে যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে দোষটা কি? আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য এবং আমার কথাগুলো শোনার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি বিপার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, একই সাথে ঢাকা 10 আসনের মনোনীত প্রার্থী এবং এই আমার বাংলাদেশ পার্টির আন্তর্জাতিক বিষয়ক যে কমিটির প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সামনে যারা দেখবেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।